নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ নিয়ে। যে ম্যাচটা হতে চলেছে কালকে, মানে 17 তারিখ শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে তোমার চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবং এই ম্যাচটা কেকেআর এবং আরসিবির জন্য দুই দিক দিয়ে দুরকমভাবে গুরুত্বপূর্ণ। কেকেআর এর জন্য প্রথমত কেকেআর আইপিএল প্লে অফসের একটুখানি আশা বেঁচে আছে, যেটা 1%, যেটা হওয়ার চান্স খুবই কম, কারণ বাকি টিমগুলোর দিকেও কেকেআরকে তাকিয়ে থাকতে হবে। তবে সেই সবের পাশাপাশি কলকাতাকে সেই আশাটা বাঁচিয়ে রাখতে গেলে ম্যাচ তো জিতে রাখতে হবে। তবে তার পাশাপাশি আমার মনে হয় কলকাতাকে পরের বছর প্ল্যানিংও কিন্তু এই ম্যাচটা থেকে শুরু করে দিতে হবে, পরের বছর নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। সেই হিসেবে কলকাতা নাইট রাইডার্স কিছু স্ট্র্যাটেজি বানাতে পারে। উল্টো দিকে আরসিবির জন্য আরসিবির প্লে অফস কোয়ালিফিকেশন প্রায় নিশ্চিত। তবে আরসিবি কিন্তু অবশ্যই চেষ্টা করবে টপ 2 এর মধ্যে ফিনিশ করতে। যদি আরসিবি সেখানে কেকেআরকে হারিয়ে দিতে পারে, 18 পয়েন্টে পৌঁছে যেতে পারে, আরসিবির কিন্তু টপ 2 এ ফিনিশ করার চান্স অনেকটাই বেড়ে যাবে। আরসিবি এই মরশুম খুব ভালো আর কি ক্রিকেট খেলেছে, বাট আর একটা রেকর্ডও কিন্তু কেকেআর এর সঙ্গে আছে। চিন্নাস্বামীতে বহুদিন হয়ে গেল আরসিবি কিন্তু কেকেআরকে হারাতে পারেনি। সম্ভবত 2015 সালে লাস্ট কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি কেকেআরকে হারিয়েছিল। তো তারা কিন্তু সেই রেকর্ডটাও বদলাতে চাইবে। অনেকগুলো রেকর্ডই এই বছর পাল্টেছে। আরসিবি তোমার চেন্নাইতে গিয়ে অনেকদিন বাদে চেন্নাইয়ের এগেনস্টে জিতেছে, তবে নিজেদের ঘরের মাঠে কেকেআর এর এগেনস্টে যে খারাপ রেকর্ডটা আছে সেটা আরসিবি কিন্তু চেঞ্জ করতে চাইবে। এবং সেই জায়গাতে গিয়ে কেকেআর বনাম আরসিবি সবসময় একটা হাই ভোল্টেজ ম্যাচ থাকে। এবং কলকাতা নাইট রাইডার্স ওভারঅল আরসিবির থেকে এই মানে এনকাউন্টারে এগিয়ে থাকলেও এই বছর কিন্তু আরসিবি কেকেআরকে হারিয়েছে এবং বেটার ক্রিকেট খেলেছে। এবং কলকাতা নাইট রাইডার্সের নজর কিন্তু আবারও থাকবে কলকাতার ফর্মার প্লেয়ার ফিল সল্টের দিকে, যে কিন্তু লাস্ট ইয়ার কেকেআরকে রীতিমতো সমস্যায় ফেলেছিল। এবং আরসিবির ব্যাটিং অর্ডার কিরকম হয়, বিশেষ করে যেখানে তোমার দেবদত্ত পাডিক্কেলের একটা ইনজুরির খবর আসছে, সেই সবের মধ্যে দিয়ে সেই সব কিছু আমরা আলোচনা করবো। একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, একটা প্রপার আমরা ম্যাচ প্রিভিউ করবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা ফার্স্টে খেলার ব্যাপারে কথা বলি, দুটো টিম নিয়ে প্রথমে আলোচনা করি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে নিয়ে কথা বললে আরসিবির প্লেইং 11 এই ম্যাচে কিরকম হতে পারে, কারণ বেশ কিছু প্লেয়ার কিন্তু আনঅ্যাভেলেবেল আছে, যার মধ্যে দেবদত্ত পাডিক্কেল ইনজিওর্ড এবং তার সঙ্গে জস হ্যাজেলউড কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। এরকম খবর আসছে যে প্লে অফসের জন্য জস হ্যাজেলউড অ্যাভেলেবেল থাকবে, সেই সময় আসবে, বাট এই গ্রুপ স্টেজের ম্যাচগুলো সে খেলবে না। যদিও সত্যি বলতে কি আমার একটু সন্দেহ আছে যে জস হ্যাজেলউডের মতো অস্ট্রেলিয়ান প্লেয়ার সে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আরসিবির হয়ে আবার খেলতে আসবে, সন্দেহ আছে। বাট যদি আসে তো আরসিবির জন্য সেটা ভীষণ পজিটিভ ব্যাপার। তো সেখানে আরসিবি কিভাবে দল বানাতে পারে, ফিল সল্ট অ্যাভেলেবেল থাকছে, শেষ কয়েকটা ম্যাচে ফিল সল্ট অ্যাভেলেবেল ছিল না এবং সেই সময় জেকব বেথেল দারুণ খেলেছিল, ফলে জেকব বেথেলকে কি বসিয়ে দেবে ফিল সল্ট অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে? কারণ নিচের দিকে আই থিঙ্ক রোমারিও শেফার্ড এবং টিম ডেভিড, সেই দুজন তো খেলবেই। বিদেশিদের মধ্যে কি ফাস্ট বোলার হিসেবে লুঙ্গি এনগিডি হ্যাজেলউডকে রিপ্লেস করবে, যেটা চেন্নাই ম্যাচে হয়েছিল? সেই প্রশ্নগুলো থাকছে। তো নর্মালি যেটা লাইন আপ হতে পারে সেখানে আই থিঙ্ক ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে পারে, 3 নম্বরে কিন্তু মায়াঙ্ক আগরওয়াল অথবা স্বস্তিক চিকারার মধ্যে কেউ খেলতে পারে, 4-এ খেলতে পারে রজত পাটিদার, 5-এ জিতেশ শর্মা, 6-এ টিম ডেভিড, 7-এ রোমারিও শেফার্ড, 8-এ ক্রুনাল পান্ডিয়া। তারপর 3 জন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি এবং ইয়াস দয়াল, এবং অ্যাজ এ স্পিনার সুয়াস শর্মা আসবে। এই টাইপের লাইন আপ নিয়ে যাওয়ার চান্সটা বেশি। তবে এই লাইন আপের সঙ্গে গেলে একটা প্রবলেম হচ্ছে যে টপ 7-এ কোনো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নেই। সেখানে কি ক্রুনাল পান্ডিয়াকে 3-এ বা 4-এ প্রমোট করে দেখতে পারে, যেখানে 3-এ ক্রুনাল পান্ডিয়াকে খেলিয়ে 4-এ রজত পাটিদার এবং নিচের দিকে স্বস্তিক চিকারা বা মনোজের মতো কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, সেটা একটা অপশন হতে পারে। তবে আরেকটা জিনিসও আমার মনে হয়, যদি আরসিবি নিজেদের ব্যাটিংটাকে একদম খুবই স্ট্রং করতে চায়, অবভিয়াসলি লুঙ্গি চেন্নাইয়ের এগেনস্টে ভালো বোলিং করেছে, বাট হ্যাজেলউড লেভেলের তো প্লেয়ার নয়। সেই জায়গাতে যদি তারা রাফিক সালামকে ট্রাস্ট করে লুঙ্গি এনগিডিকে না খেলিয়ে, আর যদি জেকব বেথেল, সল্ট, রোমারিও শেফার্ড, টিম ডেভিড 4 জনকে একসাথে খেলায়, ব্যাটিংটা কিছু আলাদা লেভেলেরই হয়ে যাবে। মানে আমি এই লাইন আপটা বলছি, ফিল সল্ট, বিরাট কোহলি ওপেন, 3-এ জেকব বেথেল, 4-এ রজত পাটিদার, 5-এ জিতেশ শর্মা, 6-এ টিম ডেভিড, 7-এ রোমারিও শেফার্ড, বা 5-এ সেক্ষেত্রে টিম ডেভিডকে প্রমোট করে 6-এ জিতেশ শর্মা, 7-এ রোমারিও শেফার্ড, 8-এ ক্রুনাল পান্ডিয়া। এটা কিন্তু সলিড একটা ব্যাটিং থাকছে। দেন 9-10-11 ভুবনেশ্বর কুমার, রাফিক সালাম এবং ইয়াস দয়াল এবং স্পিনার সুয়াস শর্মা। হ্যাঁ, একটু বোলিংটা দুর্বল, সেটা জস হ্যাজেলউড ছাড়া এমনি আরসিবির হবে। লুঙ্গি এনগিডি একটা ম্যাচে ভালো বল করেছে অবভিয়াসলি, বাট লুঙ্গি যে ওই ফর্ম কন্টিনিউয়াসলি দেখিয়ে যেতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো এটাও কিন্তু খারাপ লাইন আপ আরসিবির জন্য না। কি বলো তোমরা? আরসিবি ফ্যানেরা এই ব্যাপারে কমেন্টে জানিও। এবং যদি মায়াঙ্ক আগরওয়াল অ্যাকচুয়ালি খেলে, তাহলে কিন্তু মায়াঙ্ক আগরওয়াল বনাম হর্ষিত রানা, সেই দিকেও আমাদের নজর থাকবে। কারণ লাস্ট বার যখন তারা মুখোমুখি হয়েছিল তখন কিন্তু মায়াঙ্ককে আউট করে হর্ষিত রানা
সামনে দিয়ে একটা বেশ ফ্লাইং কিস দিয়েছিল। তো যাই হোক, সেটার জবাব হয়তো সেক্ষেত্রে মায়াঙ্ক দিতে চাইবে। বাট ব্যাপারটা হচ্ছে যে এবার যদি আমরা আরসিবির এই দলটাকে দেখি, ব্যাটিং তো এমনিতেই সলিড আছে এবং রোমারিও শেফার্ড যা ব্যাটিং করেছে সেটার পরে এই ব্যাটিংটা আরও ডেঞ্জারাস হয়ে গিয়েছে। বাট হ্যাজেলউড ছাড়া কিন্তু বোলিংটা স্ট্রাগল করতে পারে। তবে স্পিন বিভাগে সুয়াস শর্মা এবং ক্রুনাল পান্ডিয়া যে ফর্ম দেখিয়েছে সেটা কিন্তু আরসিবির জন্য বড় পজিটিভ একটা পয়েন্টের জায়গা থাকছে। বাকি এই আরসিবির ব্যাটিংয়ের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্স স্পিনাররা কীরকম অপারেট করে সেই দিকে নজর থাকবে, কারণ আরসিবির এগেনস্টে সবসময় কলকাতার একটা বড় শক্তি থাকে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের স্পিন বোলিং। এবার প্রথম লেগের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বোর্ডে এতটা স্কোর রাখতেই পারেনি যেটা নিয়ে কলকাতা স্পিনাররা কিছুটা লড়াই করতে পারত। সেই জায়গাতে কিন্তু এই ম্যাচে আবার নজর থাকবে এবং বিশেষ করে আবারও ফিল সল্ট বনাম কলকাতা নাইট রাইডার্স, সেই লড়াইটার দিকেও আমাদের নজর থাকবে। ফিল সল্ট কলকাতা ফ্যানেদের খুবই একজন পছন্দের প্লেয়ার, লাস্ট ইয়ার যেরকম খেলেছে এই বছর কেকেআর থেকে রাখতে পারেনি, বাট সল্ট কিন্তু আমাদের মনে আছে এবং সেই জায়গাতে সল্ট বনাম কেকেআর সেই দিকে নজর থাকবে। তো বিরাট কোহলি কিন্তু টেস্ট থেকে অবসর নিয়ে নেবার পর এই ম্যাচটায় প্রথম নামছে এবং তার দিকেও নজর থাকবে। এবং এটাও শুনছে অনেক সমর্থক কিন্তু সাদা জার্সি পরে আসবে বিরাট কোহলিকে ট্রিবিউট জানাতে। তবে এটা কি একটা প্রবলেম করতে পারে যদি গোটা স্টেডিয়ামে বেশি সাদা জার্সি থাকে, এবং যেহেতু বলের রংটা সাদা, যেটা হার্সা ভোগলেও দেখছিলাম পয়েন্ট আউট করছিল, সেখানে কি বল দেখতে প্লেয়ারদের প্রবলেম হতে পারে? এটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তো যদি গোটা স্টেডিয়ামটা আর কি সাদা হয়ে থাকে, সমর্থকেরা সাদা জার্সি পরে আসে কোহলির জন্য, সেটা কিন্তু একটা আলাদা লেভেলের দেখার মতো ব্যাপার থাকবে। বাকি কলকাতার হয়ে কথা বললে, কলকাতার জন্য আমার তো মনে হয় 2026-এর ব্যাপারে বেশি ভাবা উচিত। এই বছর যে চান্স পড়ে আছে সেটা খুবই নগণ্য, সেটা নিয়ে মাথা না ঘামিয়ে, এবং বেশি কিছু চাইছি না, এইটুকু চাইছি যেন লুবনিতকে সুযোগ দেওয়া হয়। কারণ কলকাতার জন্য একটা বিশাল বড় সমস্যার জায়গা হচ্ছে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব, যেই কারণে কলকাতাকে সবসময় একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নিতে হচ্ছে, যেখানে হয়তো অপশন কম থাকছে। যদি কেকেআর একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে ফিট করতে পারে, সেখানে কিন্তু কেকেআরের সামনে আরো বেশি অপশনে খুলে যাবে, কোয়ালিটি ব্যাটসম্যান আরো বেশি অ্যাভেলেবেল থাকবে, শুধুমাত্র উইকেট কিপার বিদেশি ব্যাটসম্যানের দিকে কেকেআরকে থাকাতে হবে না। ফলে সেই জন্যই লুবনিতকে যখন এই বছর নিয়েছে, সেখানে লুবনিতকে তো সুযোগ তো দিক যে কি দেখে নিয়েছে। এবং আমরা দেখেছি প্র্যাকটিসে লুবনিত কিন্তু অনেক ভালো খেলেওছে, বৈভব আরোরাকে কিন্তু রীতিমতো ভালো রকম মেরেছিল নতুন বলে, এবং সেই জায়গাতে এটা আমরা দেখেছি আগে যে প্লেয়াররা প্র্যাকটিসে ভালো করেছে তারা কিন্তু কেকেআরে সুযোগ পেয়েছে। যেমন লাস্ট ইয়ার রমনদীপ সিং বা অঙ্কুরেশের মতো প্লেয়ার প্র্যাকটিসে ভালো করাতে মনীষ পান্ডের আগে তাদেরকে কিন্তু তোমার গৌতম গম্ভীর ট্রাস্ট করেছিল, এবং সেই জায়গাতে এই বছর লুবনিত প্র্যাকটিসে ভালো করেও কিন্তু এখন অবধি সুযোগ পায়নি। তো এই সময় এসেছে যেই সময় কিন্তু তাকে সুযোগ দিতে পারে, আর যদি লুবনিত ভালো খেলে সেটা পরের বছরের আগে কেকেআরের মাথা ব্যথার জায়গা একটু হলেও কমাবে। আর এটা কিন্তু লুবনিতের হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামটা, কর্ণাটকেরই ছেলে, ফলে এটা পারফেক্ট ম্যাচ তাকে কিন্তু সুযোগ দেওয়ার জন্য। বাকি অবভিয়াসলি আমি চাই সুনীল নারায়ণ অ্যাজ এ ওপেনার হয়তো সব থেকে বেশি এফেক্টিভ তার ব্যাটিংটা, বাট এই জায়গাতে এসে পরের দুটো ম্যাচ অন্যরকম কিছু ট্রাই করুক। নর্মালি কেকেআরের জন্য সব থেকে সলিড ওপেনিং কম্বিনেশন যদি এখন লুবনিতকে ট্রাই করতে চায়, সেখানে অজিঙ্ক্য রাহানে এবং লুবনিত হতে পারে, তিনি আঙ্ক্রিস, সেটা হয়তো বেটার হবে, কারণ আঙ্ক্রিস স্পিন বেশি ভালো খেলে রাহানের থেকে। তবে যেহেতু রাহানে ওপেন করবে না, সেখানে আমি যেটা আগেও বলেছি যে আঙ্ক্রিস এবং লুবনিত ওপেন করলে সেটাও ভালো হবে, কারণ আঙ্ক্রিসকেও অ্যাজ এ ওপেনার দেখে নিতে পারবে। যদি ইন ফিউচার কলকাতা নাইট রাইডার্সের মতো দল আঙ্ক্রিস রঘুবংশীর মতো প্লেয়ারের সব থেকে সেরা ব্যবহারটা করতে চায়, তার মতো একটা ট্যালেন্টকে ইউজ করতে চায়, তাকে অ্যাজ এ ওপেনার খেলেই তাকে ইউজ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। সেখানে সুযোগ দিয়ে দেখো না দুটো ম্যাচ কি করে। তবে জানি না এবার এইগুলো করবে কিনা কেকেআর ম্যানেজমেন্ট, বাট অ্যাজ এ ফ্যান আমি এগুলো দেখতে চাই। তবে কেকেআর ম্যানেজমেন্ট আবার যদি গুরবাস এবং সুনীল নারায়ণের সঙ্গেই ওপেন করে, বেশি কিছু বলার থাকবে না, এবং আমি সেটাই এক্সপেক্ট করছি কেকেআর ম্যানেজমেন্টের থেকে। তবে মেবি অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু এই ম্যাচে সুযোগ পেতে পারে, কারণ নর্মালি যদি আমরা বিদেশি অপশনগুলোর দিকে, যেখানে পাওয়েল এবং মঈন আলী অ্যাভেলেবেল নেই, সেখানে রাসেল এবং নারায়ণের পাশাপাশি মেবি গুরবাস স্টার্ট করতে পারে, এবং অ্যাজ এ বোলার অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু স্টার্ট করতে পারে। মনে হচ্ছে সেটাই, যে কেকেআর হয়তো একটা এক্সট্রা ফাস্ট বোলিং অপশনের সঙ্গে এই মাঠে যেতে পারে। সেখানে অ্যান্ড্রিক নরকিয়া, হর্ষিত রানা এবং বৈভব আরোরা তিনজন ফাস্ট বোলার হতে পারে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের পাশাপাশি দুজন স্পিনার, এবং তার সঙ্গে রাসেলেও তো সিক্সথ বোলিং অপশন হতে পারে। বাকি আমি তো এক্সপেক্ট করছিলাম যদি এই লাইন আপটার সঙ্গেও কেকেআর যায়, যেখানে গুরবাসকে না খেলিয়ে লুবনিতকে খেলায়, এবং যদি আরোরাকে না খেলাতে চায় স্পেন্সারকে খেলায়, কি হবে তোমার স্পেন্সার, হর্ষিত এবং অ্যান্ড্রিক নরকিয়া তিনজন কিন্তু যে কোনো সময় বল করতে পারে। এমন নয় যে বৈভবের মতো নতুন বলেই মেনলি বল করাতে হবে তবে ইফেক্টিভ থাকবে, তিনজনকে কিন্তু যে কোনো জায়গাতে বল করাতে পারে, এবং স্পেন্সারকেও আরও একবার দেখে নিতে পারবে, নরকিয়াকেও দেখে নিতে পারবে যে তারা পরের বছর রিটেন হওয়ার মতো পজিশনে আছে কিনা, যে তাদেরকে রিটেন করা উচিত কিনা, দুটো করে ম্যাচ দিয়ে দেখে নিতে পারে। নেক্সট ইয়ারের আগে ক্ল্যারিটিটা অনেক বেশি বেড়ে যেতে পারে। তবে ব্যাপার হচ্ছে যে নেক্সট ইয়ার হয়তো এই ম্যানেজমেন্ট থাকবে না, ফলে তারা হয়তো আপাতত নিজেদের পিঠ বাঁচানোর জন্য সেফ ফরমেশনের সঙ্গেই যেতে চাইবে, সেটাই হয়তো মনে হচ্ছে। তবে যদি এইভাবেও কলকাতা যায়, তাও আমি বলবো লুবনিতকে অ্যাটলিস্ট সুযোগ দিক, ওপেন না করালেও নিচের দিকে খেলা 6-7 সুযোগ দিক, অ্যাটলিস্ট
প্লেয়ারটাকে এবার সুযোগ দিক, তবে 6-7 খেলিয়ে তার যদি সেরকম ব্যাটিং না আসে তাকে জাজটা ঠিকঠাক করা যাবে না। সেখানে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন না করিয়ে গুরবাজের সঙ্গে লুবনিতকে দিয়ে ওপেন করাতে পারে ভেঙ্কটেশ আয়ারকে না খেলিয়ে, মানে গুরবাজ লুবনিত দেন 3 রাহানে 4 অঙ্ক্রিস 5 রাসেল 6 রিঙ্কু 7 রমনদীপ, এই টাইপের একটা লাইন আপ নিয়ে যেতে পারে। তবে আরেকটা প্লেয়ারের দিকেও নজর থাকবে, সেটা হচ্ছে যে অনুকূল রয় কি এই লাইন আপে আসতে পারে, এলে কার জায়গাতে আসবে। তবে অনুকূলের আসার চান্সটা এইভাবেই বলছি যে যেহেতু আরসিবি টিমে অনেকগুলো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, ফলে যদি পিচ একটু স্লোয়ার সাইডে থাকে সেখানে কিন্তু অনুকূলকেও এই ম্যাচে আনা যেতে পারে। একটা ফাস্ট বোলার কম খেলিয়ে ধরো বৈভব আরোরার জায়গাতেই অনুকূলকে নিয়ে এলো এবং সেখানে অ্যান্ড্রিক নরকিয়া, হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল 3টে ফাস্ট বোলিং অপশন, নারায়ণ হরুনের সঙ্গে অনুকূল থার্ড স্পিন বোলিং অপশন কিন্তু হতে পারে। তবে যদি পিচ একদম পাটা পিচ হয় সেখানে মেবি সেই দিকে নাও যেতে পারে। বাকি কোন কোন কি ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে, সেখানে আই থিঙ্ক মিডিল ওভারে রাসেল বনাম সুয়াস শর্মা, সেই ব্যাটেলটা কিন্তু এই ম্যাচে ভীষণ ইন্টারেস্টিং হতে পারে। সেই ব্যাটেলটার দিকে পার্সোনালি আমার নজর থাকবে এবং চিন্নাস্বামীর গ্রাউন্ডটা কিন্তু রাসেলের ভালোই পছন্দের, দেখা যাক সেখানে রাসেল ঝড় ওঠে কিনা। বাকি ফিল সল্ট বিরাট কোহলি বনাম হর্ষিত রানা বৈভব অরোরা, সেই ব্যাটেলটার দিকে নজর থাকবে। এবং আমার তো মনে হয় রোমারিও শেফার্ডের মতো প্লেয়ারের সামনে অ্যান্ড্রিক নরকিয়ার মতো প্লেয়ারকে ইউজ করা উচিত, গতিটা ইউজ করা উচিত। কারণ আগের দিন যেভাবে রোমারিও শেফার্ড ব্যাট চালাচ্ছিল, ওই 135-136 বল ভাই মাঠের বাইরেই মারবে যদি ওই টাইপের আবার ছন্দে থাকে। সেখানে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়াকে ইউজ করতে পারে এবং টিম ডেভিডও ভালো ফর্মে আছে। তবে টিম ডেভিড একটু স্পিনার এগেনস্টে উইক, তো আমার তো মনে হয় যে একটা ওভার বা দুটো ওভার নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর বাঁচিয়ে রাখা উচিত, মানে একটা করে ওভার পরের দিকে টিম ডেভিডের সামনে কিন্তু ইউজ করতে পারে। বরং মিডলে যখন রজত পাটিদারের মতো প্লেয়ার ব্যাট করবে সেই সময় অ্যান্ড্রিক নরকিয়ার মতো একটা গতিশীল বোলারকে ইউজ করতে পারে, যে হয়তো রজতকে বেশি তোমার সমস্যায় ফেলতে পারে, চান্স আছে। তবে রজত যেরকম কোয়ালিটি ব্যাটসম্যান, গতিটাও খুব একটা প্রবলেম হয় না, বাট স্পিনটা বেশি ভালো খেলে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এগুলো কিন্তু মেন ব্যাটেল হতে পারে এই ম্যাচের জন্য। বাকি অবভিয়াসলি আমরা রিঙ্কু সিং ভার্সেস ইয়াস দয়াল, সেই ব্যাটেলটার কথা কি করে ভুলে যেতে পারি। বা যদি তোমার সুনীল নারায়ণ ওপেন করে তার সামনে তোমার ভুবনেশ্বর কুমার, সেটাও একটা কিন্তু ভালো ব্যাটেল হতে পারে। তো অনেকগুলো ভালো ব্যাটেলের দিকে আমাদের এই ম্যাচে নজর থাকবে। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, অবভিয়াসলি আরসিবি বেটার জায়গাতে আছে। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামে 2015 সালে লাস্ট হেরেছিল, 10 বছর কিন্তু এই স্টেডিয়ামে অপরাজিত আছে। তো আরসিবি তো তাদের স্টেডিয়ামে সেই রেকর্ডটা অবশ্যই পাল্টাতে চাইবে, বাট কে সেটা ধরে রাখতে চাইবে। এবং বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবারও সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারলেও যে 20 ওভারের ম্যাচ হয়তো হলো না। তবে বেঙ্গালুরুতে যেটা ভালো ব্যাপার যে স্টেডিয়াম খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায় বৃষ্টি হলেও, ফলে আশা করছি ম্যাচ হবে। তবে ম্যাচে কিন্তু বৃষ্টির প্রভাব থাকতেও পারে, ফলে টসে জিতে হয়তো ফার্স্টে বল করে নিয়ে এটা খুব একটা খারাপ সিদ্ধান্ত হয়তো হবে না। এবং নর্মালি যেহেতু ছোট মাঠ, বল খুব ভালো ট্রাভেল করে, যদি পিচ ভালো হয় হাই স্কোরিং ম্যাচ কিন্তু হতে চলেছে। তবে এবারে কিন্তু চিন্নাস্বামীর পিচ একটুখানি মানে ব্যাটিংয়ের জন্য শক্ত মনে হয়েছে কিছু কিছু ম্যাচে, তবে লাস্ট ম্যাচে সেটা যথেষ্ট ভালো পিচ ছিল, যে ম্যাচটা চেন্নাই এবং আরসিবির মধ্যে হয়েছিল। তো সেখানে একটা সলিড ম্যাচ এক্সপেক্ট করছি কলকাতা এবং আরসিবির মধ্যে। তো গাইস তোমরা জানিও যে এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত, কলকাতার প্লেইং 11-এ তোমরা কি চেঞ্জ দেখতে চাও, আরসিবি কি নিয়ে তোমাদের কি এক্সপেকটেশন, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।